যখন তারেক রহমান দাঁড়িয়ে বললেন মার্টিন লুথার কিং এর কথা, অনেকে হয়তো সেই 1963 সালে 28 আগস্টের কথা মনে পড়েছেন, যেখানে মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড রাইটস বলে একটা বড় ধরনের মার্চ হয়েছিল এবং সেখানে আসলে সেখানে আসলে 2.5 লাখের মতো মানুষ ছিল। এখানে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, এবং আজকে আমরা দেখতে পেলাম এখানে 1.5 কোটি মানুষ, এবং সেটাকে একটু কনভার্ট করে বললেন আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি সেটা তো আমরা জানি, 31 দফা বোধহয় তিনি সেটা ইঙ্গিত দিয়েছেন। আপনাকে যেটা জানতে চাই, ওনার প্ল্যান আছে, যে প্ল্যানে সাধারণ মানুষ আছে, কিন্তু সেই প্ল্যানটা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ আছে? কারণ এখানে দুটো কথা বলা হচ্ছে, যে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন পেছাতে চায়, এবং আর একটা গোষ্ঠী আছে যারা আওয়ামী ফ্যাসিবাদ থেকে বেরিয়ে একটা উগ্র ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টায় আছে বা হয়ে যাচ্ছে। সেটা দুজন রাজনৈতিক বিশ্লেষক এইভাবে ব্যাখ্যাটা দিলেন। আপনার কাছে জানতে চাই, এই ড্রিম বা এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আসলে কী কী চ্যালেঞ্জ আছে সামনে? জি, ওনার প্ল্যানে শুধু মানুষ নয়, উনি নিজেই উল্লেখ করেছেন ওনার প্ল্যানে মানুষ আছে আর দেশ আছে। দেশকে আধিপত্যবাদের হাত থেকে মুক্ত রেখে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে এগিয়ে নেবার জন্য যা যা করণীয় সেটা ওনার প্ল্যান। আর এই দেশের মানুষের জন্য কর্মসংস্থান, ভবিষ্যৎমুখী করা, জনকল্যাণমুখী করা, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একটা আধুনিক রাষ্ট্রে যেরকম থাকে সেরকমভাবে গড়ে তোলবার জন্য তার প্ল্যান আছে। তার প্ল্যান 31 দফার মধ্যে বিএনপি এবং সমমনা প্রথমে 27 দফা, সেখান থেকে সমমনা অন্য দলগুলোর সবার মতামত নিয়ে 31 দফা করা। এরপরে আবার ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে কথা হয়েছে, সেখানে এইগুলির বাইরেও দু একটা ভালো আইডিয়া এসছে, সেগুলো তারা একমত হয়েছে, গ্রহণ করেছেন। সামগ্রিকভাবে এই প্ল্যানগুলি আছে, এবং তিনি লন্ডনে বসে থাকলেও বাংলাদেশ ছিল তার মনে মগজে। ফলে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করবার জন্য এবং এদেশের মানুষ যাতে নিরাপদে থাকে, শান্তিতে থাকে, ভবিষ্যৎমুখী হয়, কল্যাণমুখী হয়, সেরকম একটা রাষ্ট্র কাঠামো এবং জনগণকে সেই নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা তার আছে। এখন তিনি মার্টিন লুথার কিংয়ের সুরে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, আই হ্যাভ এ ড্রিমের জায়গায় তার পরেই তিনি বলছেন তার এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে তিনি একা পারবেন না, সবার সহযোগিতা লাগবে, সবাইকে লাগবে। অর্থাৎ তিনি তার আইকে উই বানিয়ে দিয়েছেন। মানে যদি দেশের জনগণ ওই তার আই হ্যাভ এ প্ল্যানকে উই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই ওয়ান্ট টু এক্সিকিউট ইট এইভাবে ধরে নিয়ে এগিয়ে যেতে চায়, ডেফিনেটলি ভালো হবে। সেইখানে চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী, তারা নিশ্চিত থাকতে পারেন আপনি তারেক রহমান বা বিএনপিকে ফেল করানোর জন্য যা যা করণীয় সব তারা করে যাবে, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকার কারণ নাই। আর বা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এখন প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ক্ষেত্র বিশেষে শত্রুতায় পরিণত হচ্ছে। একটা গোষ্ঠী ধর্মভিত্তিক রাজনীতি বা কোথাও কোথাও উগ্রতা প্রদর্শন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমান বা তার দল তাদেরকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ফলে এটা যদি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে যে সংসদ গঠিত হবে সেই সংসদে এবং বাইরে তারেক রহমান এবং তার দলকে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে কি করে দেশের মানুষকে নিরাপত্তা দেবেন, কি করে উন্নয়ন করবেন, কি করে শিক্ষা, স্বাস্থ্য সব এগিয়ে নেবেন, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা স্মুথলি আই হ্যাভ এ প্ল্যান বলে এটা উই বানিয়ে দিয়ে সবার সহযোগিতা চাইলেই যে সব পক্ষ সহযোগিতা করে এরকম নজির নেই, এবং ভবিষ্যতে এরকম ঘটবে সেরকম ধরে নেওয়ারও কারণ নাই। সুতরাং সহযোগিতা চাইতে হবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার এই বয়ান চালাতে হবে, সহনশীলতা এবং ধৈর্য যেটা বারবার বলেছেন সেটাও থাকতে হবে। পাশাপাশি প্ল্যান বিতে রাখতে হবে যে ডিস্টার্বিং এলিমেন্টসের ডিস্টার্বিং অতীতে ছিল, ভবিষ্যতে থাকতে পারে। ইভেন দেন উই হ্যাভ টু ওভারকাম ইট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিছে। সম্পদ ধ্বংস করছে, বিভাজন বাড়াচ্ছে, মবক্রেসির যে নতুন নতুন রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তরুণরা চাইলে অনেক ভালো যেমন করতে পারে, যেটা 24-এর গণঅভ্যুত্থানে তারা দেখিয়েছে, আবার তরুণরা বিপদগামী হলে কি হতে পারে তারও নমুনা আমরা দেখছি। এখন তারেক রহমানকে আমার মনে হয় তিনি হচ্ছে এই তরুণ এবং সিনিয়রের সেতুবন্ধন। তার বয়স, তার অ্যাপ্রোচটা তারুণ্য নির্ভর, তরুণমুখী। তার বয়স এবং তার কাজের পরিধি এবং ম্যাচুরিটি সেটা সিনিয়রদের সঙ্গে সংযোগ রক্ষা করে। ফলে তরুণ এবং সিনিয়রদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এই তরুণদেরকে গাইড করার দায়িত্বটা
তারেক রহমান এবং তার দলকে এবং তাদের সমমনা যারা তাদের এগিয়ে এসে নিতে হবে। না হলে যদি বিপদগামী তরুণদেরকে যদি নিবৃত করা না যায়, তাদের যদি মোটিভেট করা না যায়, অথবা যারা বিপদগামী করছে তাদেরকে যদি থামানো না যায়, তাহলে এই তরুণরা কিন্তু দেশের ধ্বংসের কারণও হয়ে উঠতে পারে, যার নজির কোথাও কোথাও আমরা দেখেছি। তরুণদের রাজনীতিতে আসা, বিশেষ করে এনসিপি আমি নাম উল্লেখ করে বলি, আমাদের সাংঘাতিকভাবে একটা ড্রিম তৈরি করেছিল, আমাদের আশাবাদী করেছিল যে বিএনপি, আমি বিএনপি সমর্থন করি, বিএনপিকে ভালোবাসি, কিন্তু আমি যে আইডিয়াল বিএনপি চাই আমি, সেটা তো পুরোপুরি বিএনপি সেটা না। দেশের অনেক মানুষ বিএনপিকে আরো বেটার বিএনপি চায়। অন্যান্য রাজনৈতিক দল, জামায়াত ইসলাম সহ সবাই প্রচলিত ধারার রাজনীতি করে, প্রচলিত ধারার যে বক্তব্য দেয় যেটা গ্রহণযোগ্য না, দেশপ্রেম, তাদের যে দেশের মানুষের জন্য কল্যাণ কামনা, সেটার তুলনায় দল এবং ব্যক্তি স্বার্থ অনেক সময় প্রাধান্য পেয়ে যায়। সেইটা থেকে বেরিয়ে আসার জন্য আমার ধারণা ছিল যে এই এনসিপি বা এই তরুণ রাজনীতিবিদ একটা প্রেশার গ্রুপ হয়ে উঠবে। তারা এতটা ভালো করবে, এতটা নতুন বয়ান নিয়ে আগাবে, এতটা তারা আইডিয়াল পলিটিক্স নিয়ে আগাবে যে এই দলগুলো প্রেশারে পড়ে যাবে যে আমাদের পুরনো ট্রেডিশনাল পলিটিক্স বাদ দিতে হবে, না হলে জনগণ আমাদের আর গ্রহণ করবে না, ওদেরকে গ্রহণ করবে। কিন্তু সেই তরুণ রাজনীতিবিদরা তারা নিজেরা একবার এই দিক একবার ওই দিক, এই জোট ওই জোট, আদর্শ জলাঞ্জলি দিয়ে যখন যার যেখানে তারা সুবিধা পাবে, যেখানে দুটো এমপি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেইখানে ছুটবে। ফলে দীর্ঘমেয়াদী যে রাজনীতির যে ভিশন, যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটাও কিন্তু হোঁচট খেয়ে গেছে ইতিমধ্যে। ফলে সাইফুল ভাই স্বপ্ন দেখাতে ভালোবাসেন, তিনি তরুণদের পক্ষে বলেছেন, আমিও তরুণদের পক্ষে, আমি নিজে তারুণ্যকে ধারণ করে তাদের পক্ষেই দাঁড়াই। কিন্তু এই যে যারা বিপদগামী হচ্ছে, যারা এই যে তারুণ্যের রাজনীতির আমাদের প্রত্যাশা যে গিয়ে সেই প্রত্যাশাকে যারা খুন করছে, তাদেরকেও এটা ভাবতে হবে যে এটাকে তারুণ্য বলেন। হ্যাঁ, এবং তারেক রহমানকে আসলে আলাদা একটা দায়িত্ব নিতে হচ্ছে যে তিনি আসলে বয়োজ্যেষ্ঠ বা অভিজ্ঞ নেতাদের ভাষা যেমন বুঝবেন, তরুণদের ভাষাটা তাকে বুঝতে হবে। সেতু বন্ধন হিসেবে কাজটা করতে হবে। আমার ধারণা এখানে তিনি সাকসেসফুল হবে। দর্শক, সকালে যে পত্রিকা আপনারা হাতে পাবেন তার কয়েকটা পত্রিকার শিরোনামগুলো আগে থেকে একটু জানিয়ে দিন। খুব সিম্পল কিছু জিনিস থেকে আপনি বুঝতে পারবেন যে ট্রানজিশনাল বিষয়গুলো, যে তিনি কি চেঞ্জ কিভাবে আনছেন, কত সিম্পল বিষয়, অথচ ভাবলে মনে হবে কত গভীর। তিনি নেমেই যে ফুলের বাগানে গেলেন এবং দেশের মাটিকে স্পর্শ করার অনুভূতি নিলেন, এক অনন্য সাধারণ আইডিয়া, এবং তিনি সেটা করেছেন। তার বাবা মুক্তিযোদ্ধারা দেশকে যখন বিজয় এনে দিল, তারপর তারা মাটি ধরে শপথ করেছিলেন, মাটি ছোঁয়ার অনুভূতি নিয়ে যেরকম আবেগপ্রবণ হয়েছিলেন, তারেক রহমান সেটা করলেন। তারপর তার জন্য নির্ধারিত গাড়ি বাদ দিয়ে তিনি লাল সবুজের যে বাসটি, যেখানে লেখা সবার আগে বাংলাদেশ, তারই দেয়া স্লোগান, সেই গাড়িতে তিনি উঠলেন এবং সবাইকে তিনি হাত নেড়ে অভিবাদন জানাতে আসলেন। তিনি মঞ্চে এসে চেয়ারে, নির্ধারিত চেয়ারে না বসে প্লাস্টিকের চেয়ারে, সাধারণ চেয়ারে বসলেন এবং যে বক্তব্য দিলেন, এই বক্তব্য এত অল্প সময়ে সমগ্র বাংলাদেশকে ধারণ করে দেয়া যে বক্তব্য, যেখানে কোনো বিশ্বদ্গার নাই, তার উপর নির্যাতনকারীদের ব্যাপারে কোনো বিশ্বদ্গার নাই, 16 বছর ধরে যে ফ্যাসিবাদ তার মায়ের উপরে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে, এই দেশটির উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, সেটা নিয়ে কোনো বিশ্বদ্গার নেই, কোনো নেগেটিভ কিছু পাবেন আপনি। তিনি তার আকাঙ্ক্ষার কথা, তার স্বপ্নের কথা, ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে এগিয়ে যাবার কথা বলেছেন, এবং একটা বাক্য 3 বার তিনি বলেছেন, আমরা দেশে শান্তি চাই। এই কথাটা 3 বার বলেছেন। তিনি নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, এবং বলেছেন সবার সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব না, সবার সহযোগিতা চেয়েছেন। তিনি নারীদের, তিনি তরুণদের, তিনি প্রতিবন্ধীদের, তিনি কৃষক, শ্রমিক, প্রত্যেককে আলাদা আলাদাভাবে অ্যাড্রেস করে বলেছেন। মানে এই যে তার বিশালতা, তার বক্তব্যের মধ্যে অল্প কথা অনেক কথা, এইটা অতীতে কোনো নেতার বক্তব্য আপনি পাবেন না। এমনকি এর মধ্যে দেখেন আরও আগামী 2 দিনের মধ্যে তার যে প্রোগ্রাম সেট করা আছে, সেইখানেও আপনি অনেকগুলো মেসেজ পাবেন। আগামীকাল তিনি তার প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, তার কবর জিয়ারত করতে যাবেন। তিনি তার পরের যাবেন জাতীয় স্মৃতিসৌধে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাকে ধারণ করেন তিনি এবং তার পরিবার, তার দল, সেটা তিনি শ্রদ্ধা জানাতে সেখানে যাবেন। পরের দিন এই সাম্প্রতিককালে শহীদ হওয়া তরুণ আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদকারী ওসমান হাদি, তার কবর জিয়ারত করতে যাবেন। এর প্রত্যেকটাই কিন্তু এক একটা তার যে মনের পরিচয়, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাকে রিফ্লেক্ট করে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা বাদ দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশের মানুষ ভালোবেসে, তার জানা যায় যে ঢল নেমেছিল, সেটা কেন? তার কর্মের জন্য,
তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছেন তার ভালোবাসা হিসেবে। তার মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জনতার জিয়া বানিয়েছে কারা? জনগণ। বেগম খালেদা জিয়া ম্যাডাম আপসহীন নেতৃত্ব দিয়ে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, এবং আজকে দেশের সকল মানুষ যে তার জন্য দোয়া করছে, ভালোবেসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, এই ম্যাডাম খালেদা জিয়াকে ম্যাডাম খালেদা জিয়া বানিয়েছে কে? এদেশের জনগণ। আজকে যে তারেক রহমান 17 বছর 3 মাস পর ফিরে আসছেন, তিনি এই জনগণের জন্যই তাদের ত্যাগ সংগ্রামের দীর্ঘদিনের ফলে ফিরে আসতে পেরেছেন, এবং আজকের এই যে রাজসিক সংবর্ধনা, এটা কিন্তু জনগণের জন্য পেয়েছেন। একদম। সে কারণে তিনি তার মা, তার বাবা, তার দ্বারাই জনগণই তাদেরকে এই উচ্চতায় নিয়েছে, তাকে উচ্চতায় নিয়েছে। সেজন্য সেই জনগণকে শ্রদ্ধা জানাতে তিনি তার এবারে শেষ মুহূর্তে আমি ডক্টর কাজী মাহবুবুর রহমান আপনার একটা মন্তব্য নিতেই চাই। তারেক রহমানকে তরুণদের ভাষাও বুঝতে হবে, এবং যারা আসলে অভিজ্ঞ এবং বয়স্ক রাজনীতিবিদ, যারা আসলে সেই সময় রাজনীতি করে এসেছেন, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী, সবার ভাষাটাও বুঝতে হবে। অনেকে বলছেন তারেক রহমান সফল হবেন। আপনার কাছে কি কি কারণে মনে হচ্ছে তিনি সফল হবেন? কয়েকটি কারণ জানবো আপনার কাছ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আজকে কিন্তু আমরা এটা দেখেছিও যে আপনি জেনজি এবং 1971-এর সাথে ইভেন্ট, শুধু এই দুইটা ইভেন্ট না, আরো যে কয়েকটা ঘটনা আমাদের স্মৃতি ঘটেছে, সেগুলো কিন্তু উনি কানেক্ট করার চেষ্টা করেছেন এবং কানেক্ট করেছেন। এখন উনি সফল হবেন কেন আমি বলি, একটা হলো আপনি দেখেন সংগঠক হিসাবে গত 17 বছর কিন্তু উনি তরুণদের থেকে শুরু করে বৃদ্ধ সকল পর্যায়ের নেতাকর্মীর সাথে কিন্তু উনি ডাইরেক্টলি কানেক্টেড ছিলেন। এটা অনেকেই বলে থাকেন এবং আমরা অনেকের কাছে শুনেছিও। তো এই যে তরুণদের সাথে কানেক্টেড থাকা, আগে তো তরুণদের ভাষাটা বুঝতে হবে। তো উনি মাঠে থাকার কারণে, 17 বছরের লড়াইটার কারণে, মাঠে থেকে লড়াই করেন, একজন সংগঠক হিসেবে লড়াই করার কারণে কিন্তু এটা ওনার পক্ষে সম্ভব যে তরুণদের ভাষা বোঝা, এবং এটার রিফ্লেকশন কিন্তু আমরা আজকেই দেখেছি। এবং আপনি দেখেন কালকে যে উনি আগামী দিন বা পরশুদিন যে হাদির কবর জিয়ারত করতে আসবেন, এটা কি মেসেজ দিচ্ছেন উনি? এটাতে কিন্তু উনি ওই তরুণদের ভাষাকেই বোঝার মেসেজ দিচ্ছেন। আবার আজকে যে উনি যে বললেন যে 24-এর কথা স্পষ্ট তুলে আনলেন, সেটাও কিন্তু তরুণদের ভাষা বোঝাটাকেই, এই কারণেই বলছি যে উনি সফল হবেন, কারণ উনি কিন্তু প্রথমেই এটা বোঝাতে পারছেন যে এই যে কেন উনি হাদির জানা যায়, ওনার কবর জিয়ারতে ওনার আসা দরকার। তো এইটা একটা যেমন ইম্পর্টেন্ট ব্যাপার। আরটা আপনাকে বললাম যে উনি সংগঠক হিসেবে তরুণ নেতাকর্মীদের সাথে কানেক্টেড ছিলেন সবসময়ই, 17 বছর এখনো আছেন, সে কারণে তরুণদের ভাষা বোঝেন। কয়েকটা জায়গায় স্পষ্ট করছেন। আমার হাতে একেবারে শেষ মুহূর্তে খুব সংক্ষেপে আসলে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন আপনার মন্তব্যটা নিয়ে আলাপটা শেষ করবো। ধন্যবাদ। যেটা আমরা 24-এর গণ অভ্যুত্থান সম্বন্ধে যে ড্রিমটা ছিল মানুষের, সাধারণ মানুষের, সাধারণ স্টুডেন্টদের, রাজনীতি কোনো চিন্তা ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলন ছিল চাকরি ক্ষেত্রে। এখন এখানে ছাত্র বাবা মেয়ে চলে গেছে মিছিলে, বাবা পিছিয়ে জিততেছে। মেয়ে তো আর রাজনীতি ছিল না মাথার মধ্যে, ছেলে রাজনীতি ছিল না মাথার মধ্যে। তার ছিল বাংলাদেশ বৈষম্য থাকবে না। এটা শুধু চাকরি ক্ষেত্রে বৈষম্য না, সামাজিক বৈষম্য থাকবে না। এই জন্য এটা ধরে এটা আমরা রাষ্ট্র থেকে কিন্তু এখনো সেরকম কিছু পাইনি। এটা মানুষ কিন্তু হতাশা আছে। প্লাস যারা সেই সময় হিরো, জাতি হিরো ছিল, এইগুলোর নেতৃত্ব দিয়েছে তরুণদের, তাদের ধারণা করছিল যে তাদের সেই চিন্তা, তাদের স্পিডে কাজ করবে। তারা কিন্তু কিছু কিছু নেতা রাজনৈতিক দলের মানে খপ্পরে পড়ে গেছে, ব্যবহার করছে। এদিকে ধরেন ওই যে 24-এর যে আন্দোলন সম্বন্ধে আন্দোলনের ড্রিমটা ছিল, সেই ড্রিমটা কিন্তু অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ কিন্তু যারা সেরকম আন্দোলন ছিল অনেকে হতাশ। তারেক রহমান সাহেব এটা বুঝতে পেরেছেন, উনি এটা ওন করেন 24-এর গণ অভ্যুত্থানকে, এবং ওনার কাছে মানুষ আশা করে যে এখানেই পারে নাই, সেটা কিন্তু তারেক রহমান সাহেব উনি পারবেন, উনি সে দায়িত্ব নেবেন। একত্রের মুক্তিযুদ্ধকে উনি ওন করেন, পাশাপাশি এটাও ওন করেন, এই যে 24 ওন করেন। উনি ড্রিমটা কিন্তু ওরা বাস্তবায়ন করতে হবে। উনি স্বপ্ন দেখিয়ে গেছেন, কিন্তু আজকে স্বপ্ন দেখে 23 সাল থেকে দেখাচ্ছেন একত্রে কর্মসূচির মাধ্যমে। আজকে কিন্তু স্পষ্ট করলে সেই স্বপ্নটা, কিন্তু আমি আবার বলছি, বাংলাদেশের মানুষ কিন্তু সেই স্বপ্ন দেখে না, কিন্তু বাস্তবায়ন করা দেখে। এখন এই আশাবাদটা নিয়ে আলাপটা শেষ করতে চাই, এবং দুঃখ প্রকাশ করছি একটা শান্ত শেষ মন্তব্যটা নেওয়া হলো না, কারণ সময়টা একেবারেই শেষ। এবং আমরা বুঝতে পারলাম আসলে তারেক রহমানের এই প্রত্যাবর্তনটা রাজনীতির নতুন একটা অধ্যায় শুরু, এবং ক্ষণে ক্ষণে হয়তো আপনাদের সঙ্গে আলাপ করার সুযোগ হবে, যাতে করে আসলে পরবর্তী ধাপগুলো দর্শক